ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়েলকাম। আচ্ছা, শোনা যাচ্ছে শতদল? শুরু করো। আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি শোনা যাচ্ছে। শতদলের একটা মেসেজ এসছে। আজকের এই বন্ধু পত্রিকার উদ্যোগে যে লাইভ অনুষ্ঠানটি শুরু হচ্ছে, এই অনুষ্ঠান যারা যারা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শতদল আমাকে বলল, অনুজপ্রতিম ভাই এবং বন্ধু কবি শতদল আমাকে বলল যে একটা লাইভ করার জন্য। আসলে আমি এগুলোতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার একটু অসুবিধেই হয়। আর ওই টেকনিক্যাল ব্যাপারটাতে আমি মোটেই দক্ষ নই, যার জন্য আমি মানে আমার অসুবিধার বড় কারণ হচ্ছে এটা। যাই হোক, আমি শুরু করছি। আমার বিভিন্ন সময়ের আমার কিছু কবিতা রয়েছে, সেই কবিতাগুলো আমি পড়ব আজকে। আসলে দীর্ঘদিন থেকেই কবিতার সঙ্গে বসবাস বলা যায়, সেই কলেজ জীবন থেকেই। তো কিন্তু খুব অগোছালো, অনেকেই বলবেন যে কবিরা অগোছালোই হয়, কিন্তু কবিরা অনেক সময়ই নিজের রচনা সম্পর্কে, কবিতা সম্পর্কে অগোছালো থাকেন না। অনেকেই গুছিয়ে লিখেন এবং তার একটা সংকলনও বের করেন। আমার সেক্ষেত্রে আমি কোনো সংকলন বের করতে পারিনি আজ পর্যন্ত, কিন্তু হয়তো আগামীতে বের করতে হবে, কারণ ওগুলো হারিয়ে যায়। শতদল বলার পর আমি সেগুলো ম্যানুস্ক্রিপ্টগুলো এদিক ওদিক থেকে বের করে এনেছি। যাই হোক, এক একটা করা গেছে কিছুটা, হয়তো একদিন সেগুলো হারিয়ে যেতে পারে। হয়তো একটা সংকলন বের করে নেওয়া উচিত। নিজের সন্তানের মতোই নিজের কবি লেখকরা তাদের রচনাগুলোকে দেখেন এবং সেগুলোকে আগলে রাখেন। তো আমার আশঙ্কা হচ্ছে আমার সেগুলো হয়তো একদিন হারিয়ে যাবে। আমার কিছু অনুদিত কবিতা ছিল, আজকে আমি সেটা ডায়েরিতে ছিল আমার, অসমীয়া কবিতার। আমি দীর্ঘদিন থেকে যুক্ত আছি, কিন্তু সেই ডায়েরিটা আমি আজকে আর খুঁজে পাইনি। জানি না পাবো কি না, যার জন্য সেই কবিতাগুলো আমি আজকে আর পড়তে পারবো না। যাই হোক, আমি আজকে প্রথম আমার কিছু স্বরচিত কবিতা পাঠ করছি। তারপর আমি একজন লেখকের, প্রথিতযশা লেখকের দু একটি গল্প পড়ব। আসামের ব্রহ্মপুত্র উপত্যকার বলা যায় একজন প্রথিতযশা লেখক, যিনি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছেন। বর্ষিয়ান লেখক, অসমীয়া সাহিত্যের একজন দিকপাল লেখক, সৌরভ চালিহা। সৌরভ চালিহা সম্পর্কে আমি যখন লেখা পড়ব তখন একটু সংক্ষেপে কিছু কথা বলবো আমি সৌরভ চালিহা সম্পর্কে। যাই হোক, আমি আমার কবিতা
বিভিন্ন সময়ে সেই সালগুলো হয়তো উল্লেখ করা যাবে না। যাই হোক, আমার প্রথম কবিতার নাম হচ্ছে বাংলাদেশ। সমূহ কোলাহল থেমে গেলে পর নৈঃশব্দের অতল থেকে বেজে ওঠে এক মন্দ্র সরোদ। ওই দেখো, স্মৃতি ও দুঃখের অসীম হাহাকার নিয়ে মায়ের দীর্ঘ আঁচলের মতো পড়ে আছে সীমান্তের ধুধু পথ ও প্রান্তর, আমার করুণ বাংলাদেশ। আমার দ্বিতীয় কবিতা আত্মপরিচয়। এখনই সব কিছু বলা যাবে না, ইতিহাসও নয়। ইতিহাস এক রূঢ় সত্যের কথা বলে। ইতিহাস চিরকাল এরকমই, সত্য বই তো অন্য কিছু নয়। ঠিক সেরকমই আমার আত্মপরিচয়, হাজার চেষ্টাতেও তাকে মুছে ফেলা যাবে না। লিগাসি। বটবৃক্ষেরও দীর্ঘ এক জীবন, তারও চেয়ে আরো বহু যোজন গভীরে প্রথিত আমাদের এই বিপুল চিহ্ন রেখা। আমার পরের কবিতা নিবেদন। তোমার ব্যক্তির কাছে আমি জানু পেতে বসি, আসন্ন শীত সন্ধ্যার মগ্ন নীরবতার কাছে আমি জানু পেতে বসি। তোমার সকল আকুলতার কাছে আমি জানু পেতে বসি। আমাকে জাগাও তুমি, জাগাও সমুদ্রধ্বনি। আমার পরের কবিতা চিত্রকর। তুমি আঁকো রাত্রি, রাত্রির বিস্তার, নক্ষত্র আর চাঁদ, আকাশ। তুমি আঁকো অগ্নি, আঁকো মৃত্যু, আঁকো তার চিতাকাঠ। রাত্রির নৈশব্দ ঘিরে আঁকো যত হাহাকার। তুমি আঁকো রাত্রির নদীপথ, আঁকো ধুধু মাঠ প্রান্তর। কবিতার আবার পড়ছি, তো মাঝখানে লিঙ্ক চলে গেছিল বোধহয়। চিত্রকর। তুমি আঁকো রাত্রি, রাত্রির বিস্তার, নক্ষত্র আর চাঁদ। তুমি আঁকো রাত্রির আকাশ। তুমি আঁকো অগ্নি, আঁকো মৃত্যু, আঁকো তার চিতাকাঠ। আঁকো যত হাহাকার। তুমি আঁকো রাত্রির নদীপথ, আঁকো ধুধু মাঠ প্রান্তর। তুমি আঁকো তৃষ্ণা, আঁকো ক্ষুধা। আধার সরিয়ে সরিয়ে তুমি আঁকো আজ অন্ন বসুধা। পরের কবিতা নাম হচ্ছে রাগিনী। এক। দিনাবসানের সমূহ কোলাহল থেমে গেলে বেজে ওঠে আজ চৌরাশিয়ার আকুল বাঁশি। সামনে শুধু ধুধু সীমান্তের ধূসর পথ, আর সেই পথের রেখায় জেগে উঠে তোমার দীর্ঘ আঁচল। এই একাকী নীরব পথের প্রান্তে প্রান্তে তোমারই রাগিনী। 2। দিনের সকল বেদনা নিয়ে ভরে ওঠে গোধূলির এই বেলা। ক্লান্তির এই লগনে পৃথিবীর বুকে
ধীরে ধীরে নেমে আসে একটি অপরূপ স্বপ্ন সন্ধ্যা। পরের কবিতা দ্রোহকাল। ভাষার ছলাকলা শেষ হলে আমি কল্পনা করি আকাশ আর দিগন্তের বিপুল বিস্তার। তুলির নিপুণ আচর তুমি চতুর্দিক, উজ্জ্বল নিরাভরণ সময়ের প্রান্তরেখা। স্বপ্ন আর বাস্তবের অদ্ভুত দোলাচলে যেন জেগে ওঠে ফের সেই দ্রোহকাল। আমাদের অসীম হাহাকার নিয়ে জেগে থাকে আজ সেই সব বেদনাহত দিনের লিপি। কবিতাটা অনেক আগের দেখে মনে হচ্ছে, সেটা সম্ভবত বাবরি মসজিদ ধ্বংসের সেই পরের লেখা। কবিতার নাম হচ্ছে ভাঙন। আমার রাত ভেঙে যায় বারবার, আমার রাতের প্রহরে প্রহরে যেন লুকিয়ে থাকে আততায়ী হাত। প্রার্থনা ভেঙে যায় না কোথাও, এ অতি শিথির মতো কোথাও আমাদের সংহত নদীটি ভেঙে যায়। আততায়ী অস্ত্রে কোনো প্রার্থনা গৃহ ভেঙে যায় না, ভেঙে যায় আমাদের সকল। রাত ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যায় বারবার, আমার রাত ভেঙে যায় বারবার। পরের কবিতা ছদ্মবেশ। সব গায়ে যেন এখন লেগে আছে দুঃসহ মৃত্যুর স্মৃতি। এতদিন জেনে এসেছি সাদা মানে শান্তি, এখন প্রতিদিন সাদা তার সংজ্ঞা পাল্টে নিচ্ছে। পরের কবিতা শান্তিনিকেতন। মেঘভারা আজ রবীন্দ্র গানের মতো নেমে এলো বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি নেমেছে দিগন্ত জুড়ে, আকুল বৃষ্টি। ওগো মেঘ, তুমি কৃষ্ণকলি, তোমাকে জড়িয়ে জড়িয়ে আদিগন্ত বৃষ্টি নামে। ফসলের মাঠে মাঠে যেন জাগে আজ হাসি আর কৃষকের গান। মেঘবালিকা, রবীন্দ্র গানের মতো নেমে এসো আজ। পরের কবিতা প্রতিবাদ লিপি। এখন কোনো হিংসার বিরুদ্ধে দাঁড়িয়ে, আমি যখন কোনো কান্নার পাশে দাঁড়িয়ে কথা বলি, আমি তখন নদীর কথা বলি। নদী এসে তখন তার সকল সৌন্দর্য নিয়ে দাঁড়ায় আমার পাশে। ভাষা জননী নদী আমার প্রতিবাদ লিপি আজ। বিশ্বায়ন। মানুষ বড় একা। বিশ্বায়ন। মানুষ বড় একা থাকে এখন, একান্ত সঙ্গীবিহীন। ভোর হয়, রাত্রি নেমে আসে, আবার থেকে ভোর, ভোর থেকে রাত্রি। তারপর ক্লান্ত পথের দিকে একান্তে ঢলে পড়ে আমাদের সব ম্লান রাত্রি। বেলা যায়, বেলা যায়, একাকী বেলা ডুবে যায়।
মানুষ বড় একা থাকে এখন, একান্ত সঙ্গী। আমার পরের কবিতা, নিবেদন। আমি শব্দের কাছে নতজানু হই, আমি নৈশব্দের কাছে। আমি আমি দিগন্তস্পর্শী আকাশের কাছে। আমি সজল মেঘের কাছে নতজানু। শরীর থেকে রক্তক্ষরণ হলে আমি চকিতে তা মুছে ফেলি। ছলকে পড়া এই রক্তদৃশ্য কাউকে দেখতে দেই না আমি। গাঢ় হলে আমার গোপন অশ্রুবিন্দু আমি মুছে ফেলি নীরবে, একাকী। হ্যাঁ, রবিশঙ্কর দা লিখছেন নেটের ধ্রুববারে অতিষ্ঠ। যাই হোক, সেই কারিগরি সমস্যা থাকবেই, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। যাই হোক, আমি আবার কবিতায় ফিরে যাচ্ছি। কবিতাটা আবার পড়ছি। অন্তর্দহন। আমার শরীর থেকে রক্তক্ষরণ হলে আমি চকিতে তা মুছে ফেলি। ছলকে পড়া এই রক্তদৃশ্য কাউকে কবিতাটা পড়তে পারছি না, বারবার কেটে যাচ্ছে। আবার পড়ছি। অন্তর্দহন। আমার শরীর থেকে রক্তক্ষরণ হলে আমি চকিতে তা মুছে ফেলি। ছলকে পড়া এই রক্তদৃশ্য কাউকে দেখতে দিই না আমি। রাত্রি গাঢ় হলে আমার গোপন অশ্রুবিন্দু আমি মুছে ফেলি নীরবে একাকী। রোদন ভরা এই বিপন্ন সময়ে কোথাও যেন আমার কান্নার সুর বেজে ওঠে, লুকোতে পারি না। পরের কবিতা, তরঙ্গ এক। তরঙ্গ এক। তরঙ্গ দৃশ্য ঝাপসা হয়ে গেলে তার শব্দ মিলিয়ে যায় দূরে। এই নিস্তরঙ্গ সময়ে তুমি জেগে ওঠো ফের। দিকে দিকে রাত জাগানিয়া এক বিপুল তরঙ্গ জাগে। তরঙ্গ দুই। বিপুল তরঙ্গ জেগেছিল একদিন, সেই তরঙ্গে ভেসে ভেসে স্বপ্ন বুনেছি আমি। আমার স্বপ্নেরা সব ধীরে ধীরে দিগন্তে হারিয়ে গেছে আজ। স্বপ্নের মায়া কাটিয়ে আজ আমি একাকী একটি বিবর্ণ পাতা স্মৃতিগাথা লিখে রাখি। অনেক পুরনো একটা কবিতা পড়ছি। হাফলং। কথা ছিল যাব তোমার কাছে, মেঘ বালিকা তুমি পাহাড় বালিকা যাব তোমার কাছে। ভালোবাসি পাহাড় বনমর্মর ঝর্ণাতলা। কথা ছিল এবার যাব তোমার কাছে। ভেসে এলো তুমি আগুন তুলেছ মুখে, ঘাসে ঘাসে লিখেছ বারুদ গাথা। তোমার কাছে যে এবার আমার ছুটে যাবার বড় ইচ্ছে ছিল। এই কবিতাটা 5টি হয় আমাদের ভোট গীতি। তারপর খেলা সাঙ্গ হলে থাকে অবিশ্বাস, কুকথা।
আর সংঘর্ষের সম্ভাবনা নিয়ে মরা রক্তের মতো ভীষণ নেটের ভীষণ অসুবিধার জন্য সব পড়া যাচ্ছে না ভালো করে, মাঝে মাঝেই ছেদ পড়ছে। যাই হোক, আবার পড়ছি আমি। 5টি বছর পর। 1, মিথ্যার ফিনকি আর শূন্যতা ভরা যত আশ্বস্ত কথা, এই নিয়ে লেখা হয় আমাদের ভোট গীতি। তারপর খেলা সাঙ্গ হলে থাকে অবিশ্বাস, কুকথা আর সংঘর্ষের সম্ভাবনা নিয়ে মরা রক্তের মতো নির্জনে একাকী পড়ে থাকে চাপ চাপ অন্ধকার। 2, আমাদের এখন শুশ্রূষার প্রয়োজন। আমাদের হৃদ চৈতন্য জুড়ে কঠিন অসুখ এখন। আগামী 5 বছরে এই ক্ষত শুকোবে কিনা জানি না। ফলে কোনো শস্য ফলনের হাসি নেই আমাদের। আমরা হা ঘরে, আমাদের অসীম দুঃখ এখন। আর ওদিকে চেয়ে দেখুন বিজয় উল্লাস, চাপাগুঞ্জন আর পথে পথে সন্ত্রাস। আমাদের 5টি বছর পূর্ণ হয়েছে। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। পরের কবিতা, রাত্রি। রাত্রিকে ডাকি আমি, যামিনী আয় আয়। তারপর সমূহ কোলাহল থেমে গেলে আকাশ থেকে ধীরে ধীরে রাগিনীর মতো নেমে আসে রাত্রি। আমি রাত্রিকে ডাকি, যামিনী আয় আয়। আমাকে জড়িয়ে জড়িয়ে রাত্রি নামে। আমি রাত্রিকে দেখি। রাত্রি আদিগন্ত তার আঁচল মেলে দেয়। আমি মাথা রাখি। তারপর প্রহরের পর প্রহর নেমে এলে আমি পরতে পরতে খুলি রাত্রির শরীর। আর চুপি চুপি রজনীর গর্ভে চোখ রেখে আমি দেখে নেই কতটুকু আধার দিয়ে জমে ওঠে এই রাত্রি রাত্রি খেলা। পরের কবিতা, অদ্ভুত রাত্রি। গোধূলি শেষে ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যা। সন্ধ্যা মানে ঘণ্টার ধ্বনি, নদীর ক্লান্ত ছলাচ্ছল আর আনন্দ বাতাস। সন্ধ্যা মানে আকুল প্রার্থনা, অসীম শান্তি। সন্ধ্যা মানে আনন্দ গান, সেই গানে নামে রাত্রি। অদ্ভুত এক, আমি অদ্ভুত এক রাত্রির ভিতরে ঢুকে যাই। আমার শেষ দুটো কবিতা আমি পড়ছি, অনেক আগের জীবনেরই। যাই হোক, কিছুটা হয়তো সম্পাদনার ছোঁয়া লেগেছে পরবর্তী সময়ে। আমি দুটো কবিতা পড়ছি। শেষ কবিতা আমার। শেষ কবিতা, ঘর। নির্বাসনে আছো তুমি, শেকড় বাকরে আমার শেষ কবিতা, ঘর। নির্বাসনে আছো তুমি, শেকড়ে বাকরে ছড়িয়ে রয়েছে তোমার গ্যারস্থালি। নির্বাসনে আছো তুমি, ভাত কাপড়হীন অনন্ত বেলা। এখন শীতকাল, গাছ থেকে টুপটাপ ঝরে পড়ছে পাতা। তোমার শরীর বেয়ে নেমে যাচ্ছে শিশিরের বিন্দু বিন্দু জল। এখন রাত ভোর, তীব্র শীত। খুঁজে দেখো উষ্ণতা ছড়িয়ে আছে কিনা এদিক ওদিক। শেকড়ের আরও ভেতরে রয়েছে তোমার গ্যারস্থালি। এখন শীতের রাত, ক্রমশ ঝরে পড়ছে পাতা। উষ্ণতা খুঁজে খুঁজে নুয়ে পড়ছে তোমার শরীর। নির্বাসনে কেটে যাচ্ছে তোমার ভাত কাপড়হীন অনন্ত বেলা। কবিতা পড়লাম, জানি না আপনাদের কেমন লাগবে, কেমন লাগলো। আমি
আসলে কবিদের কোনো সন্তুষ্টি নেই, আমিও মোটেই সন্তুষ্ট নই এই কবিতা নিয়ে। আসলে বৃহত্তর বাংলা সাহিত্যে অনেক অনেক হাজার হাজার কবিতা, ভালো কবিতা লেখা হচ্ছে। সেই তুলনায় আমার কবিতা তো অতীব নগণ্য, যার জন্য আমি হয়তো সংকলনের দিকে আমার কোনো আগ্রহ নেই। মাঝে মাঝে মনে হয় কোনো কবিতাই হচ্ছে না, যার জন্য লেখাও কমে এসছে, তেমন লিখতেও পারছি না। যাই হোক, আচ্ছা, এবার আমি কি চালিয়ে যাব কিছু আরও কবিতা ছাড়া? যেটা আমি বলছিলাম, অসমীয়া সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, প্রথিতযশা সাহিত্যিক ও গল্পকার লেখক সৌরভ চালিহার গল্পের কথা। সৌরভ চালিহা একজন বিরল লেখক, সাহিত্যিক বলা যায়। তা আমি যেহেতু অনুবাদ কর্মের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত আছি, মূলত অসমীয়া সাহিত্য, কবিতা করেছি দীর্ঘদিন অনেকটা, গল্প কিছু কিছু গল্প করেছি, অনেকের গল্প হয়েছে। তো আমার কাছে সৌরভ চালিয়া মানে পুরো বলা যায় একজন ভিন্নধর্মী লেখক। খুব সম্ভবত 2008 বা 2009 ওনার প্রয়াণ হয়েছে। ওনার আসল নাম হচ্ছে সুরেন্দ্রনাথ মেধি। আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে অবসর নিয়েছেন এবং দীর্ঘদিন বিদেশেও ছিলেন। ওনার তো যাই হোক, ওনার সৌরভ চালিহা নামে উনি লিখেন, সৌরভ কুমার চালিহা নামে, কিন্তু কোনোদিন প্রকাশ্যে উনি আসেননি। উনি আগে যেটা পুরস্কার দেওয়া হতো, ব্রহ্মপুত্র উপত্যকা সাহিত্য পুরস্কার, উইলিয়াম মেগর দিত, এক বছর উনি পেয়েছিলেন। সেটা একটা গুয়াহাটির কোনো একটা ইয়েতে, প্রেস্টিজিয়াস কোনো একটা হলে দেওয়া হয়, কিন্তু ওখানেও উনি আসেননি, পুরস্কার নিতে আসেননি। ওনার হয়ে একজন মহিলা, সম্ভবত ওনারা কোনো আত্মীয়া, উনি পুরস্কারটা নিয়েছেন এবং উনি সৌরভ চালিয়া একটা সেই বক্তৃতা দিতে হয়, সেই বক্তৃতা, লিখিত বক্তৃতা উনি পাঠিয়েছিলেন এবং সেটাও আমি অনুবাদ করেছিলাম। সেটার নাম ছিল সাহিত্যের লঘু গুরু। তো এই মুহূর্তে আমার কাছে নেই সেটা ওই অতন্দ্র নবপর্যায়ে একটা সংখ্যা অমিতাভ দেব চৌধুরী বের করেছিল, সেটাতে বেরিয়েছে। এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এটাও একটা মানে এরকম বক্তৃতা আমি শুনিনি, মানে সচরাচর। যাই হোক, তো ওনার সৌরভ চালিহা অনেক কথা বলা যায়। সৌরভ চালিহা মারা যাওয়ার পর ওনার কিছু গুণগ্রাহীরা একটা ফ্যান্স ক্লাবও করেছিলেন, যারা কিছু কাজকর্ম করেছিলেন সৌরভ চালিহার সংকলন সম্পর্কে অনেক কিছু নিয়ে। এবং আসামের একজন বিখ্যাত চলচ্চিত্রকার আলতাফ মজিদ সৌরভ চালিহাকে নিয়ে একটা লাট্টকিয়ার গোলাম বলে একটা ডকু ফিচার বানিয়েছিলেন। আমরা শিলচরের বীক্ষণে একবার জেলা গ্রন্থাগার ভবনে সেই ছবিটা আমরা দেখেছিলাম। যাই হোক, তো আর কথা বলছি না, লেখাটা পড়ছি। একটা লেখা, সেটা বিখ্যাত গল্প, সেটা বেশ আগে প্রতিশ্রুতি বেরিয়েছিল। এটা বিখ্যাত গল্প ভ্রমণ বিরতি। সেটা কলকাতার 70 দশকের কলকাতার প্রেক্ষাপট। সেখানে সেই অর্থে কোনো গল্প নেই এর মধ্যে, সৌরভ চালিয়ার মধ্যে কোনো গল্প থাকে না। যারা গল্পের প্রত্যাশী বা গল্প যারা করেন, তাদের হয়তো তেমন বা লাগবে না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে সেটা যে অন্য ধরনের, সে একজন অন্য সেটা আশা করি সবাই বুঝতে পারবেন। আমি পড়ছি। ভ্রমণ বিরতি। এই যে অর্থহীন ধ্বংসলীলা, এই যে কাণ্ডজ্ঞানহীন মাথা ফাটাফাটি, যেখানে সেখানে যে কোনো অছিলায়, ট্রামে বাসে অগ্নিসংযোগ, এই যে চারদিকে সহসা একটা দাঙ্গা হাঙ্গামা, চারদিকে মরিয়া হয়ে মানুষ দৌড়চ্ছে, এই যে সহসা সুদীর্ঘ সাইরেনের শব্দ ও পুলিশের গাড়ি, লাঠি ও টিয়ার গ্যাস আর গুলি, সেই যে বৃদ্ধ মানুষটি রাস্তায় মুখ তুবড়ে পড়ল, সেই যে ছোট্ট ছেলেটির পায়ে গুলি লেগে বিকট চিৎকার করে ফুটপাতে ছিটকে পড়ল, এগুলো দেখতে আমি বারবার কেন এখানে আসি? এগুলোর কোনো যুক্তি আমি খুঁজে পাই না।
তবু কেন এখানে ঘুরে ফিরে আসি? এগুলোর কোনো মানে আমি দেখি না। এগুলো আমি সহ্য করতে পারবো না। আমার কাজ আছে, আমি ব্যস্ত মানুষ, কিন্তু সহসা লাল ঝান্ডাওয়ালা যুবকদের হাতে আমার ট্যাক্সি আটক, আমার সমস্ত কাজ পণ্ড। আমাদের ট্রাম হঠাৎ থেমে গেল। হাজার হাজার স্লোগান মুখরিত একদঙ্গল মানুষ ট্রামটিকে ঘিরে ধরল। কোথা থেকে এলো পেট্রোলের টিন, কোথা থেকে এলো বড় বড় ইট ও লোহার রড। দেখতে দেখতে দ্রুত বেগে কী যে হয়ে গেল। দাউ দাউ করে ট্রাম জ্বলছে, ধোঁয়া আর আগুনের মধ্য দিয়ে চিৎকার করে মানুষ ছত্রভঙ্গ হয়ে পড়ছে। চারদিকের দোকানগুলোর দরজা দুম দাম বন্ধ হয়ে গেল। কার মাথায় লাঠির ঘা পড়ল, কোথাও কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। চারদিকে বিশৃঙ্খলা। পালান পালান মশাই, কি দেখছেন? আমার ছাতা, আমার ছাতা, আমার ছাতাটা যে রয়ে গেল। যা! হঠাৎ পিছন ফিরে চেয়ে শিলা বলল, ছাতা? পাগল নাকি? চলো চলো, কোথায় নিয়ে যাবে? আমার হাত ধরে টেনে প্রায় দৌড়ে দৌড়ে শিলা অল্প দূরে একটা ফার্মেসির আমি চিনি। শিলা বলল, আর দুজনেই দরজার মুখে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলাম। একটি রোগা চশমা পরা যুবক লোহার কলাপসিবল গেটটি বন্ধ করছিল। শিলা চিৎকার করে উঠল, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট প্লিজ। ছেলেটি এবার সচকিতভাবে আমাদের দিকে তাকালো ও ভেতরের দিকে চেয়ে বলল, মেয়ে ছেলে আছে, ভেতরে আসতে দাও। ভেতর থেকে একটি ভারী গলা বলল। ছেলেটি গেটটি আরও 1 ইঞ্চি খুলে একপাশে দাঁড়িয়ে রইল। আমি ইতস্তত করছিলাম। শিলা আমার হাত ধরে বলল, এসো এসো, তোমাকে আর বাইরে দাঁড়িয়ে বীরত্ব দেখাতে হবে না, এসো না। আর আমি শিলার পেছন পেছন সসংকোচে কোনো মতে ভেতরে ঢুকে পড়লাম। ঢোকার সময় একবার চকিতে দূরে চেয়ে দেখলাম, দূরে ট্রামটি তখনও দাউ দাউ করে পুড়ছে। তার পাশেই আরও 2টি মোটর গাড়ি পুড়ছে। আগুনের ইতস্তত রঙিন শিখা তখনও জ্বলছে। রাশি রাশি কালো ধোঁয়া। তখনও সাইরেন বেজে চলেছে। দূর থেকে মাঝে মাঝে ক্ষীণ ও মাঝে মাঝে জোরে ঠং ঠং ঘণ্টার শব্দ। ফায়ার ব্রিগেডের গাড়ি, হুইস পাইপ খুলছে। প্রকাণ্ড বিশাল রাস্তাটি ম্যাজিকের মতো জনহীন। রাস্তা জুড়ে পাথরের টুকরো, ইট ও কাচ এবং ছিটকে পড়া সাইকেল ও ঠেলাগাড়ি। কেউ হাওয়াই স্যান্ডেল ও কেউ ব্রিফকেস রাস্তায় ফেলে রেখে পালিয়েছে। জ্বলন্ত গাড়িগুলোর চারপাশে শুধু খাকি পোশাক ও সাদা পোশাক। চারদিকের ছাদ ও বারান্দা ও জানলাগুলো থেকে কৌতূহলী সন্ত্রস্ত অসংখ্য মুখ। সমস্ত যান চলাচল বন্ধ। কারা হুইসেল মারছে, অন্য সমস্ত গণ্ডগোল সহসা স্তব্ধ। ফার্মেসির ওষুধগুলোর মধ্যে ধুতি ও গেঞ্জি পরিহিত একজন ক্যাশহীন মানুষ, বোধহয় মালিক। তিনি বসতে দিলেন ও শিলার দিকে তাকিয়ে বললেন, ট্রামে ছিলেন? হ্যাঁ। কী হয়েছে কিছু বুঝতে পারলেন? না, কিছুই বুঝতে পারিনি। কথা নেই, বার্তা নেই, অল অফ এ সাডেন। দেখুন। ও, সেরকমই হয়। তিনি বললেন, কে কথায় ক্ষুব্ধ হয়ে আছে কিছু বোঝার উপায় নেই। আজকাল দুম করে হঠাৎ ফেটে পড়ে। হরদম আজকাল তাই ঘটছে। সমস্ত দেশ ক্ষেপে গেছে। তিনি আর বাক্য ব্যয় না করে হাতের চশমাটি পরে খবরের কাগজটিতে মন দিলেন। বোধহয় এরকম ঘটনায় তিনি অভ্যস্ত হয়ে গেছেন। রুক্ষ যুবকটি একটি টুলে বসে দরজার ফাঁক দিয়ে বাইরের দিকে চেয়ে রইল, আর কোল্ড ক্রিমের বিজ্ঞাপনের আয়নার দিকে তাকিয়ে শিলা চুল ঠিক করতে শুরু করলো ও ব্যাগ থেকে একটি ছোট্ট রুমাল বের করে মুখের ঘাম মুছতে আরম্ভ করলো। পড়তে পড়তে মানুষটির মাথায় কি একটা এলো। তিনি মুখ তুলে আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন। তারপর বললেন, সমস্ত দেশ ক্ষেপে গেছে। ডেথ উইশ, বুঝলেন না? ডেথ উইশ। আমি আশ্চর্য হয়ে বললাম, আছে আছে আছে। অলি গলি গুমটি থেকে অগণিত মানুষ বেরিয়ে এসে মরিয়া হয়ে গোলাগুলি বোমাবাজির মধ্য দিয়ে উন্মত্ত হয়ে ছুটে গেছে। জানে যে কোনো মুহূর্তেও নিজেও মরে যেতে পারে। ডেথ উইশ ছাড়া আর কি? ও, আপনি সেই কথাই বলছেন? আমি সৌজন্যের খাতিরে বললাম, ও, আর আমাদের সবার বোধহয় মরবার বাসনা থাকে মনে মনে, সব সময় থাকে। সাইকোলজির কথা সেটা, আমার কথা নয়। আর এই কলকাতা শহরে যেন বাসনা পূর্ণ করার সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কোন মুহূর্তে এই মৃত্যুর বাসনা পূর্ণ হয়ে যায় তার কোনো ঠিক নেই। চলতে চলতে রাস্তার মোড় ঘুরলে কোথা থেকে এসে ঢুকবে লম্বা একটা ছুরি,
মাথায় কোথা থেকে এসে পড়বে লাঠির আঘাত, থেকে ফুটবে একটা বোমা, বুম, বাস দি এন্ড, ডেথ উইশ ফুলফিল্ড। মানুষটি চশমা খুলে এমন একটা ভঙ্গিতে আমার দিকে তাকালেন, কি বলবো ভেবে পেলাম না। খবরের কাগজটি ভাঁজ করতে করতে তিনি আবার বললেন, তবে কিছু মডিফিকেশন দরকার থিওরিটির। ওই ডেথ উইশগুলো শুধু নিজেদের ডেথ উইশ নয়, অন্য মানুষদেরও ডেথ উইশ। অর্থাৎ নিজেকে মরে যাওয়ার যদি দরকার হয়, নিজের মরে যাওয়ার যদি দরকার হয়, আর তোমাকে আমাকে যাকে পাও তাকে মেরে ফেলো। বরং বলা যায় গিফট অফ ডেথ, মৃত্যু উপহার দেওয়ার ইচ্ছা। বুঝলেন না? তো এখন তোমরা কিভাবে যাবে বলে ভাবছো? যুবকটি বলল, যে রাস্তায় এখন দু একজন মানুষ ইতস্ততভাবে বেরোতে আরম্ভ করেছে, দু একটি গাড়িও চলতে শুরু করেছে, এই রাস্তাটি কোনোভাবে পেরিয়ে যেতে পারলে মদন স্ট্রিটের মোড়ে ট্যাক্সি পাওয়া যাবে। আরও 5 মিনিটের মতো এমনি বসে রইলাম। তারপর তাদের ধন্যবাদ জানিয়ে সন্তর্পণে আবার বাইরে বেরিয়ে এলাম। তখনও রাস্তাঘাট জনহীন, শুধু ফার্মেসিটির আশেপাশে একজন কনস্টেবল হাতে লাঠি নিয়ে একা একা উৎকণ্ঠিতভাবে বাড়িগুলোর ছাদের দিকে তাকাচ্ছে। না জানি কোথা থেকে এসিড বাল্ব এসে হয়তো মাথায় পড়বে অতর্কিতে। পাশ দিয়ে হুস হুস করে দুটি গাড়ি চলে গেল। একটির উইন্ডস্ক্রিনে লেখা প্রেস, আর অন্যটির কাছে কাগজের উপর হাত দিয়ে লেখা ইমার্জেন্সি, ইমার্জেন্সি, ইমার্জেন্সি। বিরক্তভাবে বললাম, তোমাদের এই ব্লাডি শহরটিতে 24 ঘন্টা ইমার্জেন্সি। কিসের এত ইমার্জেন্সি? ইমার্জেন্সি কি? ইমার্জেন্সি বা ইমার্জেন্সির মানে জানো না? জন্ম, মৃত্যু, বিবাহ। ও, কোথাও আরও একটি বাচ্চার জন্ম হয়েছে বলো। হর বক্ত তো আমাদের দেশে তাই হচ্ছে, পিল পিল মানুষ। এটা একটা ইমার্জেন্সি? কেউ বা মরছে, কারো বা বিবাহের লগ্ন পার হয়ে যাচ্ছে, এইগুলো আর কি। ও, তুমি থামো তো, আর বকতে হবে না। এখন রাস্তার মোড় পর্যন্ত কেউ সেফলি যেতে পারি সেটা চিন্তা করো। কিছুটা বিরক্ত হয়ে শিলা বলল, তোমাকে নিয়ে সত্যি আর পারা গেল না। তোমাকে নিয়ে বড্ড ঝামেলা আমার। নিজে তো শহরের রাস্তাঘাট একটুও চেনো না, শুধু ক্রিটিসাইজ। তুমি যে কী রকম। দুজনেই বন্ধ দোকানগুলোর কাছ থেকে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছি। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ফুপিয়ে উঠে শিলা বলল, এই শহরটাকে যখন তোমার এত খারাপ লাগে, তবে কেন বারবার এখানে আসো? তোমাকে কখন আমি মাথার দিব্যি দিয়েছি যে দিল্লি আসা যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করে যাবে বলে? সোজাসুজি দিল্লি চলে গেলেই পারো। আজ পর্যন্ত একটি রাস্তাও তোমাকে চিনিয়ে দিতে পারিনি, একটি ট্রামও তুমি চিনতে পারোনি কোনটি কোথায় যায়। তোমাকে আমার ধরে বেঁধে ঘুরে বেড়াতে হয়। কেন তুমি মিছিমিছি এখানে আসো? যা, তোমার সঙ্গে থেকে আজ আমার একটি কাজও মনে হয় হবে না। শিলার অনেক কাজ। চৌরঙ্গিতে গিয়ে নাইট শোর সিনেমার টিকিট করতে হবে, তারপর পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে একটি স্যান্ড কিনতে হবে, তারপর পাশের একটি চমৎকার নির্জন দোকান নাকি সেখানে বসে বসে দুটি মিল্ক শেক। রাতে সিনেমা হলটির সামনে ট্যাক্সিতে উঠে শিলা ড্রাইভারটিকে কোন দিকে যাওয়ার কথা বলল বুঝতে পারিনি। পার্ক স্ট্রিটের পরিচিত নিয়ন উজ্জ্বল ও পরিষ্কার ভূষণ স্পষ্ট মুখগুলো পেছনে ফেলে অচেনা রাস্তা ধরে ট্যাক্সি চলতে আরম্ভ করলো, যেন শহরতলি। ট্যাক্সি থেকে মুখ বের করে আমি হঠাৎ বলে উঠলাম, বাহ, বেশ জায়গা তো এটি। মুখে রাতের ঠান্ডা বাতাস এসে আছড়ে পড়ছে। ট্যাক্সি দ্রুত গতিতে চলছে। প্রশস্ত মসৃণ রাস্তা এমনিতে জনবিরল, যেন কলকাতা শহরের অংশ নয়। ট্রাম বাসের ঘড়ঘড় শব্দ যেন কানে লাগে না। হই হল্লা নেই, ফেরিওয়ালার চিৎকার নেই, রাজনীতির স্লোগান নেই, ভিখিরি নেই, রিফিউজি নেই। দুই পাশে সারি সারি গাছের পেছনে ছাউনি দেওয়া ঘরগুলোর সামনে প্রশস্ত কম্পাউন্ড। মনে হয় ছেলেমেয়েরা খেলাধুলো করে, পরিবারের লোকেরা গ্রুপ ফটো তোলে। সবুজ ঘাস, এখানে ওখানে এক একটা ঘরের সামনে একটি করে গাড়ি পার করে রাখা হয়েছে। শুধু মাঝে মাঝে স্বচ্ছন্দে দ্রুত বেগে এক একটি গাড়ি পার হয়ে যাচ্ছে। সারি সারি ফ্লোরোসেন্ট লাইটগুলোর নিচে রাতের উন্মুক্ত রাস্তা, বিস্তীর্ণ, এত শান্ত, এত অসভ্য। শিলা চকিতে একবার আমার মুখের দিকে তাকালো। আমি বললাম, আচ্ছা, এ কোন রাস্তা সর্দারজি? শিলা বলে উঠল, এটা বোধহয় আমির আলী এভিনিউ। পাঞ্জাবি ড্রাইভারটি এবার ঘুরে মাথা নাড়ল। হ্যাঁ হোগা, সেদ আমির আলীর এভিনিউ। আমির আলী এভিনিউ, এটা কলকাতা তো? আমি বললাম, ও, কলকাতাতেই যদি থাকতে হয়, এরকম একটি রাস্তায় থাকলে হয়তো খুব একটা মন্দ হয় না। ধীরে বললাম, ও,
এখানে ঘরটর কিছু একটা করতে পারলে। শিলা এবার চকিতে আমার মুখের দিকে তাকালো, আর তারপর সামনের দিকে তাকালো। এখানে একটি ঘর করবে? তার কণ্ঠে আগ্রহ, অবিশ্বাস। মৃদু হাসলাম। এখানে? হ্যাঁ, থাকি সূর্যসেন স্ট্রিটের হোটেলে, ট্রাভেল করি ওভার ক্রাউডেড রেলগাড়ির ভিড়ে। আগে গুয়াহাটিতেই একটু করে মাটি কিনি। গুয়াহাটিতে মাটি করবে? শিলা চকিতে জিজ্ঞেস করলো। হবে হবে কোনো দিন, কে জানে। হালকাভাবে বললাম, অনেক দিন বেঁচে থাকবো, অনেক সময় পাবো। কৃত্রিম চিন্তার সুরে শিলা বলল, হঠাৎ যদি আবার তোমার ডেথ উইশ এসে যায়? ডেথ উইশ? তার চোখের দিকে তাকালাম। এখনই? তুমি জানো না, পাগল নাকি? শিলা জানে সেই সব সাইকোলজির সময় এখন নয়। এমনকি এটা শহর তো নয়, সেখানে আমি থাকবো। এই কথা শুনে সে হয়তো আশ্চর্য হয়েছে। শিলা জানে কলকাতাতে এক রাত্রি থাকলেই আমার মনে হয় পালাই। এত রুক্ষতা, এত দৈন্য, এত দুর্গন্ধ, এত আবর্জনা, এত দুঃখ, দারিদ্র্য, এত ভিড়। ট্রামে বাসে মরিয়া হয়ে গাদাগাদি করে লক্ষ লক্ষ মানুষ প্রাণপণে ছুটছে। ধুতি ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিটকে গেছে, মেজাজ বিগড়ে আছে সর্বক্ষণ। কারো দিকে কারো তাকাবার অবকাশ নেই। একদণ্ড ইমার্জেন্সি। রাস্তায় ভিড় ঠেলে শ্বাস ফেলা যায় না, ফুটপাতে পা ফেলা যায় না। দিনের বেলা ভিখারি, রোগী, ফেরিওয়ালা, বেকার, গুন্ডা, স্লোগানওয়ালা, রিফিউজি ফ্যামিলি রাস্তার উপরে রান্নাবান্না, নিত্যকর্ম। রাতে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ ফুটপাতে সারিবদ্ধভাবে শুয়ে আছে। শুধু মানুষ, গিজ। যেদিকেই তাকাও, সিনেমা, থিয়েটার, রাস্তা, রেস্টুরেন্ট, অফিস, ফুটবল ফিল্ড, সর্বত্র অক্ষত ভিড়, ঠকবাজি, গোলমাল, গালাগালি, হাঙ্গামা। কপালের রেখা কুঁচকে থাকে, মেজাজ তিক্ত হয়ে থাকে। কী দত্তাকার একটি অসভ্য শহর! এত অগণিত মানুষ সারাটা জীবন ধরে এখানে কিভাবে আছে? এখানে কি মানুষ থাকতে পারে? আমি তো শুধু দিল্লি আসা যাওয়ার পথে কোনো মতে এক রাত্রি বা দুরাত্রি থাকি, যাকে বলে ব্রেক জার্নি বা ভ্রমণ বিরতি দিই, আর পালাই। কে জানে, আমি আপন মনে বললাম, এখানে লুকিয়ে ছিল এরকম একটি গাছে আবৃত আমির আলী রেভিনিউ। দুদিনের জন্য আসা। অভিযোগের সুরে শিলা বলল, শিয়ালদায় নেমে হাওড়ায় ওঠা, হাওড়ায় নেমে শিয়ালদার দিকে দৌড়ানো, শুধু জঘন্য গিঞ্জি জায়গাগুলোতে একা ঘুরে বেড়ানো। সেসব জায়গায় গেলে তো তোমার খারাপ লাগবেই, শুধু আপত্তি করো। কতবার বলেছি 2-4 দিন থেকে যাও, তোমাকে কত জায়গা দেখাতে পারবো। আমি জানি তোমার পছন্দ হবেই হবে, তোমার ভালো না লেগে যাবে না, আমি তো জানি। মেয়েদের হোস্টেলটির সামনে ট্যাক্সি থেকে নেমে শিলা বলল, তোমাকে আর নামতে হবে না, এই ট্যাক্সিতেই হোটেলে চলে যাও। রাস্তাঘাট তো কিছুই চেনো না। দাঁড়াও, আগে আমি নেমে যাই। না, বাধা দিয়ে শিলা বলল, অনেক রাত হয়েছে, তোমাকে আর ট্রাম বাসের খুঁজে রাস্তায় যাকে তাকে জিজ্ঞেস করতে হবে না। এটাতেই ব্যাক করো। ধুর, আমাকে কি মনে করছো? লাফ দিয়ে ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারটি নির্বিকারভাবে সামনের দিকে তাকিয়ে গুম হয়ে বসেছিল। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়নি। মাথা নাড়ল ও গিয়ারটিতে হাত লাগালো। হঠাৎ আমার সম্বিত ফিরল। দেখলাম হোস্টেলটির পরিচিত অবয়বটি পিছিয়ে যাচ্ছে। দ্রুত বললাম, কাল আসবো। হ্যাঁ, কিন্তু 5টার পর। সকালবেলা আমাকে শিপ্রাদের সঙ্গে হবে, 5টার পর। মনে মনে একটা চাপা উত্তেজনা অনুভব করে বসে রইলাম। মোড়ে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম, সর্দারজি, রুখিয়ে। নেমে পড়লাম আর ভাড়াটা মিটিয়ে দিয়ে বললাম, ও যে 20 নম্বর আতা হ্যায়, শিয়ালদা জায়গা না? হ্যাঁ, জি হ্যাঁ। লাফ দিয়ে ট্রামটিতে উঠলাম। কোনো কারণ ছিল না, শুধু মনে হঠাৎ একটা বিরাট আনন্দ, একটা বেপরোয়া উল্লাস, এবং হয়তো সঙ্গে সঙ্গে কি একটা জেদ। সে কি আমাকে এত অপদার্থ পেয়েছে, রাতে একা ট্রাম ধরে হোটেলে আসতে পারবো না? মেয়েদের যে একটা কাণ্ড, আর জেদের সঙ্গে সঙ্গে কী যেন একটা আকাঙ্ক্ষা, কী যেন একটা দেখবো ট্রামের জানলা দিয়ে, যেটা ট্যাক্সি থেকে দেখা যায় না। ট্রামটি প্রায় ফাঁকা, প্রচুর খালি সিট। একটি জানলার কাছে বসলাম। ক্ল্যাং করে ট্রামটি চলতে শুরু করেছে। দোকানপাট বন্ধ হতে শুরু হয়েছে। রাস্তা জনহীন ও যানবাহন শূন্য হয়ে আসছে। জানলার পাশ দিয়ে মাঝে মাঝে একটি ট্রাম পার হয়ে যাচ্ছে, ক্ল্যাং। মাঝে মাঝে সারি অন্ধকার দোকান, মাঝে হঠাৎ উজ্জ্বল আলো। একটি সিনেমা হল থেকে মানুষ বেরোচ্ছে। ট্রামের তারে ঘর্ষণ লেগে
নীল নীল স্ফুলিঙ্গ, আবার নির্জন রাস্তা, মাঝে মাঝে এক একটি নিয়ন বিজ্ঞাপন জ্বলছে নিভছে, নীল রঙের ফুলে ভরা একটি পুকুর, রাতে লাইটের আলোয় আলোয় রাস্তাটি এত প্রশস্ত, এত বিশৃঙ্খল, ট্রাম লাইনের কাটাকাটি, লাইটের আলোয় এখন ঝকঝক করছে। হ্যাঁ, এখন রাস্তাটি একটু চিনতে পারছি। ক্ল্যাং! হঠাৎই ট্রামটি একটি ধাক্কা খেয়ে থেমে গেল। ট্রিং! স্টপ নাকি? ও না, সামনে মনে হয় কিছু একটা হয়েছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম এ জায়গাটি আমার চেনা। কতদিন ট্যাক্সি না পেয়ে খুঁজে খুঁজে এদিক দিয়ে পার হয়েছি। হামাম সাবানের একটা বিশাল হোর্ডিং, তার নিচে গথিক অক্ষরে লেখা এসপি শো পি লিমিটেড কনফেকশনার্স অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার্স। তার শোকেসে দেখা যায় কেকের ট্রে আর জেম জেলি মাখন পনির, শাটার নামানো, কিন্তু নিচের দিকে 2 ইঞ্চির মতো খোলা। ভেতরে তখনও লাইট জ্বলছে। অর্ধেক দেখা যায় একটি ট্রেতে একটা ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট একাকী বসে আছে, হেসে উঠছে, দুঃখ পাচ্ছে। দোকানটির বারান্দায় কয়েকটি ঠেলাগাড়ি একসঙ্গে রাখা, দিনের বেলা থাকে না। বারান্দার উপর কয়েকটি হিন্দুস্তানি শ্রমিক শ্রেণীর মানুষ বসে খৈনি বানিয়ে বানিয়ে গল্প করছে। বারান্দার খুঁটি ও পাশের লাইট একটি ছোট পর্দা টাঙাচ্ছে। মনে পড়ল বারান্দাটির সামনে দিনের প্রখর রোদে বসে বসে একটি মানুষ পকৌড়া ও বেগুনি ভাজে। তার কাছে একটি আতুর লোক রাস্তার হাইড্রেন্টটি থেকে মাঝে মাঝেই আজলা ভরে জল খায় ও মাটিতে শুয়ে থাকে। বেগুনি কিনতে আসা মানুষগুলোর মধ্যে কেউ কেউ কখনো তার হাতে কিছু ফেলে যায়। শীর্ণ একটি শিশুকে কোলে নিয়ে একজন অন্ধ ভিখারি হাতে একটি টিন নিয়ে দাঁড়িয়ে থাকে। হাফ প্যান্ট পরা একটি মানুষ রোদে ঘেমে কিছু ক্যালেন্ডার নাড়িয়ে নাড়িয়ে সারাদিন ধরে চিৎকার করে বারবার একটি মাত্র বাক্যটু কি আজ পর্যন্ত আমি স্পষ্ট বুঝতে পারিনি। বেগুনিওয়ালার ধুমায়িত উনুনটি এখন কোথাও নেই, নিশ্চয় অন্য কোথাও শোয়। রাতে এই জায়গাটি ঠেলাওয়ালাদের দখলে। আর বিস্কুটের প্যাকেটটি ভীষণ নিঃসঙ্গ। তার সঙ্গী সবকটি প্যাকেটই চলে গেছে। বেচারা এখানে থেকে গেল এই রাতে, এই শোকেসে একা। কে তার হিসেব রাখে? কিন্তু নিশ্চয় বিভিন্ন মানুষের পুরো হিসাব আছে। ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, এজেন্ট, দোকানদার। তার থেকে ক পয়সা লাভ হবে, কে কত পাবে, তার কড়ায় গণ্ডা হিসাব রয়েছে। আর কাল হয়তো তাও থাকবে না। কোন গোমস্তার হাত পেরিয়ে কোন গৃহিণীর শপিং ব্যাগে ঢুকে কার খাবার টেবিলের প্লেট থেকে কার রসনা পরিতৃপ্ত করে। ট্রিং ট্রিং, ট্রামটি আবার চলতে শুরু করেছে। ক্ল্যাং ক্ল্যাং, ডেথ উইশ। যেন আমি ছোট্ট শিশুটি ট্রামে উঠে রাতে ঘরে যেতে পারবো না। কী যে ভাবে! আমার মুখে অন্ধকার ও আলো, আমার মুখে আলো ও অন্ধকার। লক্ষ্মীটি! চেষ্টা করলে এই জঘন্য শহরে যেমন ইচ্ছে মনের আনন্দে ঘুরতে পারি। হয়তো সারাটি জীবন থেকে যেতেও পারি। একটি খালি রিক্সা পার হয়ে যাচ্ছে, ঠুং ঠাং, আমির আলী এভিনিউ, ব্যস্ত রাস্তাটি। ক্ল্যাং ক্ল্যাং, লক্ষ্মীটি। পরের দিন সকালে বাসে যেতে যেতে কাগজে পড়লাম যে মার্ক্সবাদী ও সোশ্যালিস্ট দুই পার্টির দুইটি মিছিলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, এরপর শহরে লোকের আবির্ভাব ঘটে। গতকালের হাঙ্গামার উদ্ভব হয়েছিল। 7 জন আহত, পুলিশের গুলিতে 3 জন নিহত। প্রতিবাদে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক ও আরএসপি 25 তারিখ বন্ধের ডাক দিয়েছে। কিন্তু কংগ্রেস, জনসংঘ, কমিউনিস্ট প্রভৃতি অন্যান্য পার্টিগুলো এর বিরোধিতা করেছে। তাই আশঙ্কা করা হচ্ছে 25 তারিখে আরও কিছু বিপর্যয়। যাক, 25 তারিখ আমি দিল্লিতে। এরা যেভাবে মরুক। মাঝের পৃষ্ঠায় রেল ওয়াগন থেকে চাল চিনি চুরি করে ধরে ছবি দিয়েছে। দলের নেতাটিকে মনে হলো এক ঝাঁকড়া চুলসহ 28 গেঞ্জি পরা একটি 15-16 বছরের ছেলে। চোখ দুটো চঞ্চল, সতর্ক, সন্দিগ্ধ। তার মুখে রুক্ষ বনীনতার নিচে প্রথম যৌবনের দ্যুতি প্রায় সম্পূর্ণ লুক্কায়িত। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হাওড়া স্টেশনে গিয়ে দিল্লির একটি 3rd ক্লাস স্লিপার নিলাম। আর ফেরার সময় বাস থেকে ধর্মতলার কাছে একটি দোকানে কিছু লেডিস ছাতা দেখে মনে হলো নামবো নাকি। কিন্তু বাসটি পার হয়ে গেল
বসে রইলাম। ভাবলাম বিকেলবেলা। গড়িয়াহাটের মোড়ে বাস থেকে নেমে পড়লাম। একজন বন্ধুর সঙ্গে দেখা করব, তার সঙ্গে খাওয়া দাওয়া গল্পগুজব করে ফেরার সময় ভাগ্যক্রমে একটি ট্যাক্সি পেয়ে গেলাম। প্রায় 12:30 বাজছে। প্রচণ্ড রোদ। ওয়াগন ব্রেকার ছেলেটির মুখটি আবার চেয়ে দেখলাম। আশ্চর্যজনকভাবে মনে হলো তার মুখটি ক্ষীণ নয়, ভাঙা নয়, অভুক্ত নয়, বেশ গুলগাল সতেজ মুখ। কিন্তু কিভাবে ধীরে ধীরে আমার মনে হলো নিশ্চয় কোনো মা বোন তার সামনে কাঁসার থালা সাজিয়ে না দিয়ে শান্ত ঘরোয়া কোঠায়। হঠাৎ ট্যাক্সির গতি কমে গেল। সামনে মানুষের ভিড়, উত্তেজিত কথা কাটাকাটি। এসপি শো কনফেকশনার্সের দোকানটি পার হতে যাচ্ছি। সোজা হয়ে বসলাম। সাইনবোর্ডটি বাঁকা হয়ে ঝুলে পড়েছে। বেগুনওয়ালাটি নেই, তার উনুনটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার কয়লাগুলো পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এসপি শোর আশেপাশের লোহার দরজাগুলো বন্ধ। কাচের শোকেসগুলো কারা ভেঙে দিয়ে গেছে। রাস্তায় কাচের টুকরোগুলো ছড়িয়ে রয়েছে। মানুষগুলো সাবধানে ধীর পায়ে জায়গাটি পার হচ্ছে। অন্ধ ভিখারিটি নেই, আতুর মানুষটিও নেই। হাইড্রেনটি থেকে জল কলকল করে ফুটপাতে উপচে পড়ছে। ক্যালেন্ডার বিক্রির অবিরাম চিৎকারটি আজ স্তব্ধ। পালালো, মরে গেল, গ্রেপ্তার হলো। জুতোর দোকানের ভাঙা শোকেসে এক জোড়া জুতোও নেই। এসপিসোর ভাঙা শোকেসে মোচড় খাওয়া কাঠের ট্রেগুলো বিপর্যস্ত। কাল রাতের একমাত্র বিস্কুটের প্যাকেটটি অদৃশ্য। পুলিশ ভিড় ঠেলে ঢোকার চেষ্টা করছে। একটি পুলিশের জিপ ও ওয়্যারলেস ভ্যান, মোটরসাইকেলে করে একজন ট্রাফিক সার্জেন্ট আমার ট্যাক্সিটিকে কি একটা নির্দেশ দিচ্ছে। নাড়িয়ে ভিড়কে লক্ষ্য করে কিছু বলছে। ট্যাক্সিওয়ালা গিয়ার বদল করে আবার গতি বাড়িয়ে দিচ্ছে। একবার ঘুরে তাকিয়ে স্বগতোক্তি করার মতো বলল, এই রাস্তায় শালা স্টুডেন্টের হামলা চলছে তো চলছেই। আজ সকালে 7 পার্টির স্টুডেন্ট ফ্রন্টের এদিকে ভিক্ষুপ করে যাওয়ার কথা ছিল। বাপের পয়সায় খেয়ে দিয়ে দিব্যি মজা লুটছে শালারা। সেকশন 144 দিয়ে ঠান্ডা করে দিলেই পারে। কিন্তু ট্যাক্সিওয়ালার বাকি কথাগুলো আমার কানে আসেনি। চোখ বন্ধ করে দিয়েছি। যেন মধ্যাহ্নের প্রখর রোদ শেষ হয়ে এসেছে। সন্ধ্যার অন্ধকারে কোনো একটি জায়গায় জলের পাশ দিয়ে ট্যাক্সি ছুটে যাচ্ছে। হয়তো নদী, হয়তো কোনো লেকের পার। জলে লাইটগুলোর প্রতিবিম্ব ঢেউ খেলে খেলে বড় হয়ে ছড়িয়ে যাচ্ছে। এখানে আবার কোথায় নিয়ে এলে? আমি বললাম, তোমার জানার কোনো প্রয়োজন নেই। শিলা বলল, পছন্দ হয়েছে কিনা বলো। ট্যাক্সির অন্ধকারে ওর মুখ দেখতে পারছি না। তবু রাস্তার লাইট মাঝে মাঝে ট্যাক্সির ভেতর এক ঝলক আলো ফেলে আবার অন্ধকার করে গেছে। কিন্তু ওর কাপড় থেকে কি একটা সেন্টের মৃদু সুগন্ধ ট্যাক্সির ভিতরটি ভরিয়ে দিয়েছে। ও ভালোই, আমি বললাম। ট্যাক্সিটির পাশে পাশে একটি স্কুটারে করে দুটি কম বয়সী ছেলে মেয়ে যাচ্ছে। বোধহয় অ্যাংলো ইন্ডিয়ান। বাতাসে তাদের চুলগুলো ও মেয়েটির স্কার্টটি ফতফত করে উঠছে। শোকেসের বিস্কুটের প্যাকেটটি হঠাৎ আবার চোখের সামনে ভেসে উঠেই মিলিয়ে গেল। সমস্ত হিসাবপত্র উল্টোপাল্টা করে প্যাকেটটি হাত বদল করে এখন কোথায়? কোন ফুটপাতের কোন চোরাই মালের দোকানে? বা হয়তো কেউ সত্যি সত্যি খেয়ে ফেলেছে, হয়তো গোগ্রাসে, হয়তো একটা নতুন আস্বাদন, একটা আশ্চর্য স্বাদ। স্কুটারটি কিছুদূর এগিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, ও ভালোই তো, কি জানি এখানেই থেকে যেতে পারি ঘোরটোর একটা পেলে। অবশ্য এক মুহূর্ত থামলাম, তারপর মরিয়া হয়ে চট করে বলে ফেললাম, অবশ্য একা আমার পছন্দ হলে তো হবে না। ভাগ্য ভালো ট্যাক্সির ভেতর অন্ধকার, কেউ কারো মুখ দেখতে পারছিলাম না। সিট হাতড়ে হাতড়ে শিলার একটি হাত স্পর্শ করার চেষ্টা করলাম। যেন মনে হলো হাতটি ছুলেই বুঝতে পারবো ওর মুখটি লাল হয়ে উঠল না ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু অবশ্যই ট্যাক্সিটি আর কেউ ছিল না। জানো শিলা, তোমার এই ফার্মেসির মানুষটির কথা কাল থেকে মাঝে মাঝেই মনে পড়ছে। আমার ডেথ উইশের কথা। সাইকোলজিস্টটি আমার আত্মার ভেতর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কি বের করেছেন বলতে পারবো না, কিন্তু এই যে আমি ঘরের কথা বলছি, এটা কি মরে যাওয়ার জন্য? কে এখন মরতে চায়? অন্ধকারে শিলা কোনো উত্তর না দিয়ে বসে রইল। আমি অস্থির হয়ে উঠলাম। আমি ভেবে পেলাম না ওকে কিভাবে বোঝাবো যে ফার্মেসির মানুষটি ভুল করেছেন। উনি বুঝতে পারেননি এসব সত্ত্বেও এই মানুষগুলো কেন এই শহরটির মায়া ছাড়তে পারেনি, কেন সহসা আমার কপালের কুচকানো রেখা মিলিয়ে গেছে। ওর হাতটি খোঁজার জন্য আমি আবার অস্থির হয়ে উঠলাম। আমি বুঝতে পারলাম আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না। হয়তো আমি অভ্যাস
আবার একটি দীর্ঘ বক্তৃতা দিয়ে দেব। জল থেকে উঠে আসা ঠান্ডা হাওয়া এসে চলন্ত ট্যাক্সির ভেতরে আমার মুখে লাগছে। সামনে একটি অ্যাম্বাসেডর গাড়ি তার গতি কমিয়ে এনেছে। তার লাল ব্যাকলাইট দুটি জ্বলছে আর নিভছে। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, এই যে প্রতি মুহূর্তে হাঙ্গামা, খুন, জখম, মৃত্যু, মনে হয় যেন সবাই মরবার জন্য উদ্যত, মরবার জন্য উন্মুখ। এই অনর্থক সব ঘটনা এত ব্যাপক, এত বিভিন্ন রূপে মিনিটে মিনিটে চোখের সামনে এসে পড়ে। এরকম একটি ভুয়া নাটক। মনে হয় না যে এই ধ্বংসলীলার পেছনে আছে ইচ্ছা। এই মহানগরীর হইহল্লা পর্যন্ত অসংখ্য মানুষ ট্রামে বাসে করে প্রাণপণে জীবিকার সন্ধানে ছুটছে। সর্বত্র রাস্তাঘাটে অলিতে গলিতে জীবন সংগ্রামের প্রচণ্ড শব্দ। অথচ আমার মনে হয় না যে এ বেঁচে থাকারই কথা বলছে। হয়তো হাতে ছুরি নিয়ে মারবার জন্য উন্মাদ হয়ে মানুষের মাঝখানে ছুটে গেছি। তখনই রাইফেল নিয়ে দলে দলে পুলিশ এসেছে। নিজের প্রাণের মায়া সেই মুহূর্তে প্রথম কথা হয়ে উঠেছে। পালিয়েছি, পাগলের মতো ছুটে পালিয়েছি। আমার প্রাণটি বাঁচাতে হবে, যে সে গিলে নিতে হবে, প্রাণটিকে বাঁচিয়ে রাখতে হবে। আজ কোনোভাবেই আমি মরবার কথা ভাবতে পারছি না। আরও কত কিছু করার বাকি রয়েছে। বেঁচে থাকার উদ্দাম বাসনা, খাওয়া, প্রেম করা, কত রকমের ইচ্ছা, কত পরিকল্পনা। ও চারদিকের এই হাল্লাগুল্লাই হরদিন যে বলছে সেটা তো নয় যে মরতে হবে, মরতে হবে। এই অশান্তি বারবার বলছে এখনও শেষ হয়নি, অনেক ঘটনা ঘটার বাকি আছে, অনেক কাজ বাকি আছে, এখনও শেষ হয়নি। বেঁচে থাকতে হবে, যেভাবে পারো, যতদিন পারো, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। গল্পটি আজকে অনেকক্ষণ গল্পটা পড়তে সময় লাগলো। জানি না যারা শুনছেন, যারা দেখছেন তাদের কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না এখনও। সৌরভ চালিহা অবশ্যই আমার কাছে অন্তত অসাধারণ। আমি আর পড়ছি না, একজনের লেখা পড়তে চাইছি সৌরভ চালিহা সম্পর্কে। সেটাও একটা অসাধারণ লেখা। আমি একটা সময় এখানকার একটি দৈনিক কাগজের রোববারের পাতা দেখতাম। রোববারের পাতাতে সৌরভ চালিহার মৃত্যুর পর, তার প্রয়াণের পর একটা দুপাতার একটা শ্রদ্ধার্ঘ্যের পাতা আমি করেছিলাম। সেখানে একটি অসাধারণ লেখা লিখেছেন এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি এবং খুব মরমী লেখক দেবাশিস তরফদার। এই লেখাটা অসাধারণ লেখা সৌরভ চালিহাকে নিয়ে। আমি লেখাটা পড়ছি, লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। দেবাশিস তরফদার সৌরভ চালিহাকে নিয়ে চর্চা করেছেন। ওনার খুব গুণমুগ্ধ একজন পাঠক উনি। ওনার লেখাটা পড়ছি। ওই সেই কাগজে, সেই পত্রিকাটা বেরিয়েছিল, সেই রোববারের কাগজে সৌরভ চালিহাকে নিয়ে যেটা করেছিলাম, সেই সুযোগে আজকে আমি লেখাটা পেয়ে গেলাম। তো সেই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি। আপনারা পড়বেন, আশা শুনবেন। লেখাটার শিরোনাম ছিল রাঙিয়ে দিয়ে। ওনার মৃত্যুর পর লেখা, দেবাশিস তরফদারের। যাকে জানা ফুরালো না তাকে নিয়েই তো লেখা যেতে পারে, কারণ রহস্য ফুরালে তো জীবনও ফুরালো। আমার জীবনে সৌরভ কুমার চালিহা তেমনই একজন লেখক। তার মৃত্যু হলো বটে, কিন্তু তাকে জানা আমার ফুরালো না। সেই সদ্য যৌবনের দিনগুলি থেকে আজ অবধি তাকে আমি বারবার নতুন করে পেয়েছি। শুধু তার নতুন লেখা নয়, তার পুরনো লেখাকেও। প্রথম পরিচয়ের অভিঘাতটি অবশ্যই অভিনবত্বের। মন তখন অপরিণত, চমকিত হতে ভালোবাসে। সৌরভ কুমার চালিহার রচনাগুলি রূপে অভিনব, মেজাজে নাগরিক এবং মেধায় উজ্জ্বল। এইটুকু সহজেই চোখে পড়ে, এবং আজও তার ভক্তবৃন্দ মূলত এই প্রথম দেখার প্রেম, এই আবিষ্ট, এমনটি আমার সন্দেহ। আমারও তাই হয়েছিল, এবং যুগ সংস্কার তখন আমার মনে মডার্নবাদের তীব্র প্রণোদনা যেহেতু ছিল, এই লেখকের রচনার
রূপের অভিনবত্ব ও বুদ্ধির দীপ্তি আমার জন্য যথেষ্ট ছিল। একটা কথা বুঝেছিলাম যে এর গল্পগুলি স্বলোকের এবং মূলত অন্তর্লোকের। আবার পড়ছি, একটা কথা বুঝেছিলাম যে এর গল্পগুলি স্বলোকের এবং মূলত অন্তর্লোকের। অনেক গল্প থাকে, যেমন ধরা যাক শরৎচন্দ্রের মহেশ বা রবীন্দ্রনাথের রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যেখানে লেখক একজন বাইরের লোক, তিনি মূলত দর্শক বা সংবাদদাতা। সৌরভ কুমার চালিহার গল্প পড়লে কখনোই মনে হয় না যে তিনি এই গল্পের বৃত্তের বাইরে, এবং তার শ্রেষ্ঠ গল্পগুলি প্রায়ই অন্তর্জগতে ঘটমান গল্প। এক অনুপ্রাণিত মুহূর্তে একদিন মনে হলো যে আমার জীবনের সেরা 3টি প্রেমের গল্প হলো জেমস জয়েসের এরাবি, বিভূতিভূষণের মরফোলজি আর ইরা। যখন কথাটা বোঝার চেষ্টা করলাম, লক্ষ্য করলাম যে এই গল্পগুলিতে প্রেম কোথাও ঘটে না, কিংবা বলা উচিত ঘটে মনের। কথাটা শুনে সৌরভ কুমার চালিহা আরও একটি গল্পের উল্লেখ করেছিলেন, ডাফনে ডু মোরিয়ের দ্য মেনেস। কিন্তু এই গল্পটিতে প্রেম খুবই প্রকাশিত হলেও তার একটা বাহ্যিক মঞ্চগত উপস্থাপনা আছে, কিন্তু ইরা একেবারেই অন্তর্লোকের। কিন্তু শুধু এটুকুই যদি প্রাপ্তি হতো, তার উজ্জ্বলতা হৃদয়ের তৃষ্ণা মেটায় না। তবে একটা কথা বলা দরকার, অভিনবত্ব কোনো দোষ নয়, বস্তুত শিল্পের একটি শর্ত নবীনতা। চিরন্তনেরও নবীন প্রকাশই আমরা আশা করি। তবে আরও বড় একটা শর্ত হচ্ছে শিল্প হৃদয়ের তৃষ্ণা মেটাবে। প্রায় এক দশক পরে যখন দ্বিতীয় পাঠের সময় হলো, ততদিনে পাঠক হিসেবে আমারও বিবর্তন ঘটেছে। বালক বয়সের আধুনিকতার সংস্কার নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে, এবং সকল নিত্যচঞ্চল মতবাদের ও ফ্যাশনের কোলাহল মনের ভেতরে স্থিমিত হয়ে এসেছে। সে বয়সে শুধু অভিনবত্বে ভোলা আর সম্ভব ছিল না। তখন নববিস্ময়ে লক্ষ্য করলাম যে আমি নতুন করে সৌরভ কুমার চালিহার রচনার প্রেমে পড়েছি, কারণ এই লেখাগুলি মর্মে কবিতা, যা একটি পাঠে ফুরাবে না। কবিতা কি? এমন কি হয় না যে বঙ্কিমের কমল কুমার, ভিক্টর হুগোর বা রে ব্র্যাডবেরির লেখা পড়তে পড়তে আমরা হঠাৎ বলে উঠি, আহ, কবিতা। গগেন্দ্রনাথের ছবি বা ঋত্বিক ঘটকের সিনেমা দেখতে দেখতেও ওই একই শব্দ ব্যবহার করে ফেলি স্বতঃস্ফূর্তভাবে। আসলে সকল শিল্পেই একটা বড় অংশ জুড়ে থাকে সংবাদ, আর একটা ছোট অংশে একটা বৈদ্যুতিক মুহূর্ত থাকে, এমন একটি স্পর্শ যা সংবাদকে ছাপিয়ে ঝলসে ওঠে। এই একটুকু ছোঁয়াগুলি, এই সংবাদের অধিক বার্তাগুলি কবিতা, যা শিল্পকে দেয় চূড়ান্ত সার্থকতা। ওই রকম একটা স্পর্শ সৌরভ কুমার চালিহার গল্পে বারবার পেলাম। তার অসংখ্য সৃষ্টিতে দুপুরিয়া বা ইরা, বার্করোল বা বসন্তিকা, সিহতেও পাহাড় বোগালে বা ভ্রমণ বিরতিতে, যেটা আমি একটু আগে পড়লাম, যেটা দেবাশিস তরফদার উল্লেখ করেছেন, বা ভ্রমণ বিরতিতে অনুভব করলাম যে এইসব রচনার ভর কেন্দ্র কবিতাই। অভিনবত্বের নাগরিক স্বপ্রতিভতার মুখোশ ছিঁড়ে এই সত্য, কবিতার সত্য আমাকে একদিন দেখা দিল। ততদিনে সৌরভ কুমার চালিহার লেখায় একটি নতুন ধারা দেখা দিয়েছে। প্রথমে গল্প নয় নামে এই লেখাগুলির একটি সংকলন তিনি প্রকাশ করেছিলেন। পরে আরও অসংখ্য সংকলন বেরিয়েছে। এই লেখাগুলিকে আমি গল্পছল নাম দিয়েছি। গল্পের বা অগল্পের গোত্রবিচার খুবই গোলমেলে ব্যাপার। জর্জ সিমনের গোয়েন্দা কাহিনীগুলিকে কেউ যদি মানবিক ট্র্যাজেডি বলেন, আপত্তি করা যাবে কি? সৌরভ কুমার চালিহার এই গল্প ছলগুলি প্রায়ই গল্পের ছায়া শরীর
ছায়াশরীরে উপস্থাপিত মন্তব্য একজন সংবেদনশীল মানুষের, শুভবোধ সম্পন্ন মানুষের তীব্র মন্তব্য। এই মন্তব্য লঘু ছন্দে উপস্থাপিত বলেই তার মনোমবেদ ক্ষমতা অনেক বেশি। তার গল্পগুলি ব্যক্তির নিভৃত ভুবনের, কিন্তু তার ভেতরের যে তরঙ্গ কম্পন তা বিশ্বজনীন। একজনের সত্য বলেই তা সব দেশকালের পাঠকের সত্য, কিন্তু তার গল্প ছলগুলি তার স্বদেশ ও সকালের গল্প। এই অর্থে লেখাগুলি বিশ্বজনীন নয় এবং এই অর্থেই নৈর্ব্যক্তিক। গল্পই বা কী, অগল্পই বা কী, লেখার মূল কথাটি হচ্ছে রস। সেই কবে ভারতীয় ঋষি এই কথাটির সহজ মীমাংসা করে গেছেন। তবু আমাদের গোত্রবিচার যেন আর ফুরায় না। সৌরভ কুমার চালিহা এই গোত্রবিচার থেকে তার রচনাকে মুক্তি দিয়েছেন। তার লেখা ভালো লাগার একটা বড় কারণ এই যে এই লেখা সমকালীন তত্ত্বের ও ফ্যাশনের হট্টগোল থেকে মুক্ত, আধুনিকতাবাদের সংস্কার থেকে মুক্ত বলেই এই লেখাগুলি প্রকৃত আধুনিক লেখা। আমাদের সময়ের একজন সংবেদনশীল রসনিপুণ মানুষের হৃদয় উচ্চারিত সত্য। এই অর্থে আধুনিক, এই অর্থেই চিরকালীন। আধুনিকতাবাদ জিনিসটা যে কোনো বাদের মতোই পুঁতিলব্ধ, কিছুটা সূত্রে আবদ্ধ, কিছুটা পূর্বানুমানযোগ্য। আধুনিক তকমাধারী ছোট গল্প নামক রচনাগুলিতেও অনেক সময় কতকগুলি অনুমেয় ও অভ্যস্ত মুদ্রা থাকে পুঁতিলব্ধ দর্শন, কখনো অস্তিত্ববাদী, কখনো মার্ক্সবাদী, কখনো পোস্ট মডার্ন, কখনো সাবঅল্টার্ন। এতগুলি ভূত প্রেত বেতালকে ঘাড়ে চাপিয়ে সে হাঁটে। আমাদের সৌভাগ্য যে সৌরভ কুমার চালিহার ঘাড়ে কোনো বেতাল চেপে নেই। একজন খাঁটি শিল্পীর মতো তিনি শুধু বহন করেছেন একটি কবিচিত্ত, যা একটি বীণার মতো, যে বীণার উপর দিয়ে জীবন বয়ে গেলে তা আপনিই বেজে ওঠে। এবারে আমার সর্বশেষ উপলব্ধির কথা বলার সময় হয়ে এসেছে। আমার নবতম উপলব্ধিতে তার সকল প্রকার সৃষ্টির মধ্যে একটি বন্ধন ডোর দেখতে পেলাম। তা হচ্ছে প্রেম। এই প্রেম একটি অন্তঃশীল মমতার বোধ, যা একটি আলোর মতো, যার উপরেই পড়ে তাকে রাঙিয়ে তোলে। এ শুধু নরনারীর প্রেম নয়। এই প্রেম কখনো স্বজনকে, কখনো স্বদেশকে, কখনো হারিয়ে যাওয়া সংবেদনকে, কখনো বা লুপ্ত একটি মূল্যবোধকে আঁকড়ে ধরতে চায়। তার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমার পরিণত বোধে আমি আজ বুঝি যে কবিতা বিনা যেমন শিল্প হয় না, সঙ্গীত বিনা যেমন কবিতার পূর্ণ প্রকাশ হয় না, তেমনি প্রেম বিনা কবিতা হয় না, সৃষ্টি হয় না। অভিনব সৌরভ কুমার চালিহাকে একদিন কবি সৌরভ কুমার চালিহা বলে চিনতে পেরেছিলাম। আজ এই বিদায় লগ্নে প্রেমিক সৌরভ কুমার চালিহার মূর্তি আমার মনে রয়ে গেল। এক ব্যপ্ত মমতার রং আমার মর্মে লেগে রইল। দেবাশিস তরফদার। এটি একটি অসাধারণ শ্রদ্ধার্ঘ্য বলা যায় সৌরভ কুমার চালিহাকে নিবেদন করেছেন অঞ্চলের এবং খুব মরমী একজন লেখক দেবাশিস তরফদার। তো সৌরভ কুমার চালিহাকে নিয়ে হয়তো আরও অনেক কথা বলা যায়, অনেক লেখা পড়া যায়। আজকে সেইটা পেলাম না আমি, যেটা সৌরভ কুমার চালিহার সেই বক্তৃতা উইলিয়াম মেগারের ব্রহ্মপুত্র পত্রিকা সাহিত্য পুরস্কারে যা দিয়েছিলেন সাহিত্যের লঘুগুরু, সেটাও, সেই বক্তৃতাও একটা অসাধারণ। সেটা আজকে আর আমার পড়ার সুযোগ নেই, সেটা যেহেতু আমার এই মুহূর্তে হারিয়ে গেছে, সেটা আমারই অনুবাদ ছিল। যাই হোক, অনেক সময় আমরা আজকে কাটালাম সবার সঙ্গে, আমারও ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমার কথা বলার শেষ বলা। আগামীতে আরও সৃষ্টির আমরা অপেক্ষা আসবেন, তাদের রচনা নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে, নতুন সম্ভার নিয়ে, নতুন ভাবনা নিয়ে, নতুন চিন্তা নিয়ে তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা সেই সৃষ্টি, সেই লেখাগুলোর অপেক্ষায় রইলাম। আমরা সেগুলো পাঠ করে, সেগুলো করে আমরা
আরও ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। সবাইকে আজকে এই রাত্রিরে শুভরাত্রি জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন। নমস্কার।